নমস্কার বন্ধুরা, আজ একটি সংবেদনশীল গল্প বলতে চাই। আমি ভাইরাল হতে চাই। অ্যাক্সিডেন্টে বাবা মারা যাওয়ার পর মা, আমি আর ঠাকুমার সাথে আগে আমার সখ্যতা থাকলেও এখন আদায় কাজ কলায়। এখন সন্তান শোকে ঠাকুমা বেশ খিটখিটে হয়ে গেছে। অনর্থক আমাদের বকে চলে। মা কর্মক্ষেত্রে গেলে খানিক নিস্তার পায়। মা হাসপাতালের নার্স, সারা দিন পরিশ্রম। রাতে ফিরেও আমার পছন্দের খাবার তৈরিতে লেগে পড়ে। খানিক ঠাকুমার কাছে বসে নিজের কর্মক্ষেত্রের ও অন্যান্য টুকিটাকি গল্প করে। আগে মা পড়াশোনার ব্যাপারে আমাকে বেশ শাসন করলেও এখন আর বিশেষ কিছু বলে না। গায়ে মাথায় হাত বুলিয়ে সব বোঝায়। একদিকে সন্তানহারা ঠাকুমা আর একদিকে পিতৃহারা আমার সব চাপ একাই সামলায়। মাঝে মাঝে ফোনে একটু আধটু গান শোনে। ফোনের ব্যাপারে মা বেশ অজ্ঞ, আর সময়ই বা পাবে কোথায়। আর এটাই আমার বিশাল সুবিধে হয়ে দাঁড়ায়। ঠাকুমার বকার অছিলায় আমি দরজা বন্ধ করে পড়তাম। অনলাইন ক্লাসের ছুটোয় মুঠোফোন নিয়ে ডুব দিতাম। মা হঠাৎ করে নজরদারি চালালেও খুব দক্ষতার সাথে আমি সামলে নিতাম। মা হয়তো বুঝতো, হয়তো বা বুঝতে পারতো না। মাথায় হাত বুলিয়ে বলতো, তোকে নিয়ে তোর বাবার কত স্বপ্ন ছিল। সকালে মা হাসপাতালে বেরিয়ে গেলে আমি স্কুলে যেতাম। ফিরে এসে ফুটবল খেলতে যেতাম। সেখানে আমার বিশেষ কিছু বন্ধু জুটে যায়, যাদের সাথে খেলার থেকে ফোনালাপই বেশি হতো। আমি বুঝতে পারি ওরা অনেক বেশি স্মার্ট। কেউ রিল বানায়, কেউ বা শর্ট। লাইক, ভিউ, অ্যাটাচমেন্ট বেশ ভালোই ওদের। আমারও আস্তে আস্তে আগ্রহ বাড়ে। প্রথমে পুকুরে সাঁতার কাটার বা গাছ থেকে লাফ মারার, কখনো বা একটা ফ্ল্যাটের ছাদ থেকে আর একটা ফ্ল্যাটের ছাদে যাওয়ার বেশ দক্ষ হতে থাকি। সারাদিনের কর্মব্যস্ত মায়ের ফোনের অজ্ঞতার ব্যাপারে কিছুই গোচরে আসে না। আস্তে আস্তে আমার ভিউ পাওয়ার আকর্ষণ বাড়তেই থাকে। আমি বরাবরই গড়পড়তা রেজাল্ট করি, তাই স্কুল থেকেও কোনো নালিশ আসে না। এদিকে আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় সামাজিক মাধ্যমে নিজেকে প্রমাণ করা, নিজের স্টান দেখানোর। এরই মাঝে বুঝতে পারি আমার বন্ধুরা অনেকটাই এগিয়ে। কি করব এসব ভাবতে ভাবতে পরামর্শ করে ঠিক করে ফেলি লেভেল ক্রসিংয়ের বেশ খানিকটা দূরে রাজধানী স্পিড নিতে শুরু করে। বন্ধুদের বলি, যখন দ্রুত গতিতে ট্রেন আসবে তখন দুহাত ভরে আমি তার প্রবল হাওয়া উপভোগ করব, আর তোরা সেই ভিডিওটা করবি। দু একজন বলল, ঝট করে সরে না গেলে পড়ে যেতে পারিস। আমি বললাম, টেনশন নিস না, শুধু তোরা শটটা ঠিকভাবে তুলবি, বাকি সব আমার হাতে। পরদিন কথা মতন 5 জন হাজির হলাম। আমি পজিশন নিলাম। বন্ধুরাও আমার ফোন স্টার্ট করে দিল। প্রবল গতিতে ট্রেন আসছে। আমাকে দেখতে পেয়ে প্রবল জোরে হর্ন বাজাচ্ছে ড্রাইভার। আমি সংকল্প নিয়ে দাঁড়িয়ে আছি, ভাইরাল আমি হবই। ভীষণ ধমকা বাতাস এসে আমাকে ধাক্কা মেরে আছড়ে ফেলে দিল লাইনে। আমার 5 ফুট 5 ইঞ্চি দেহটা মুহূর্তে দলা পাকিয়ে গেল। বন্ধুরা আতঙ্কে ভয়ে ফোন ফেলে যে যেদিকে পারল দিক বিদিক ছুটে চলে গেল। ট্রেনটাও চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। এদিকে আমিও খুব ভয় পেয়ে গেলাম। ছোটবেলায় ভয় পেলে এক দৌড়ে মায়ের কোলে গিয়ে মাথা গুঁজতাম। আজও সেভাবে আমার তুলোর মতন শরীরটাকে তুলে ছুড়লাম মাকে জড়িয়ে ধরতে। সন্ধে 6টা বাজে। মা অপারেশন থিয়েটারে ডাক্তারবাবুর সাথে প্রসব করাতে ব্যস্ত। নো অ্যাডমিশন লেখা অগ্রাহ্য করে আমার ভীত সন্তুষ্ট শরীরটা পালকের মতন ঢুকে পড়ল। কেউ প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। মা অক্লান্ত পরিশ্রম করে নানা রকম প্রচেষ্টা চালাচ্ছে ডাক্তারবাবুর সাথে। মাকে জড়িয়ে ধরতে পারলাম না। নিশ্চুপ হয়ে দেখছি 2 মায়ের অকৃত্রিম অক্লান্ত পরিশ্রম। সন্তান ভূমিষ্ঠ হলো। আমার মা তাকে প্রবল যত্নে তুলে শাসনের ভঙ্গিতে বলল, অনেক কষ্ট দিয়েছো মাকে, আর যেন এমন অকাজ করো না, বুঝেছ? বাধ্য ছেলের মতন সদ্যজাতের ফ্যালফেলের দৃষ্টি। মা বলল, ঠিক আমার বুদ্ধুটার মতন দেখতে। ছোটবেলায় ও এরকম ছিল বলে তাকে তার মায়ের কোলে দিয়ে দিল।
তার মা প্রবল যত্নে বুকের সমস্ত ওমটুকু দিয়ে তাকে জড়িয়ে ধরল, চুমু খেতে লাগলো। মনে হচ্ছিল মায়ের ওই বুক জড়ানো 2 হাতের ফাঁক গলে পৃথিবীর কোনো বিপর্যয় ওকে কেড়ে নিতে পারবে না কোনো দিন। এমনই বাঁধন, এই বাঁধন ভীষণ দৃঢ়। আমার মা পরিষ্কার হয়ে এবার ফেরার পালা, যেন জীবনের সব দায়িত্ব ফেলে আমার কাছে ছুটে চলা। অপারেশন রুম থেকে বেরিয়ে দেখলাম কারা যেন মাকে নিতে এসছে। মা ঠিক সব বুঝতে পারছে না, তাদের সাথে চলতে থাকে। বাড়ির কাছে আসতেই মানুষে পুলিশে 6 লাখ। বন্ধুরা যে ফোনটা ফেলে গেছিল আর পাশে আমার দলা বাঁকানো শরীরটা, সেই সূত্র ধরে পুলিশ এসছে। আস্তে আস্তে আমার ভিডিওটা ছড়িয়ে পড়তে শুরু করেছে কোনো এক অজ্ঞাত কারণে। আমি বুঝতে পারছি আমি ভাইরাল হচ্ছি, চচ্চর করে বাড়ছে ভিউ। শুধু আমি নেই, মাকেও আমি ভাইরাল করে ফেলেছি। নানান প্রশ্নবাণ মায়ের কাছে ধেয়ে আসতে থাকে। আপনি কি কিছুই জানতেন না? কবে থেকে শুরু করেছে? কাউন্সেলিং করেননি কেন? কেন ওর হাতে ফোন দিয়েছিলেন? মা শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, কিছুই বুঝতে পারছে না, কেমন যেন একটা পাথর। আমি বেশ বুঝতে পারছি মায়ের ভীষণ কাঁদার দরকার, ভীষণ ভেঙে পড়ার দরকার, না হলে মা মানসিক ভারসাম্যের শিকার হবে। থাকতে না পেরে মাকে প্রবল ধাক্কা দিয়ে বললাম, ও মা, একটু কাঁদো না, একটু কাঁদো না, একটু কাঁদো। বন্ধুরা, এটা নিছক একটি গল্প, কিন্তু আমাদের আশেপাশে এরকম ঘটনা হামেশাই ঘটে থাকে। তাই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, সব কিছুই জীবনে ঘুরে ফিরে আসে, কিন্তু জীবন একটাই, তাই তার সঠিক মূল্যায়ন করো। মা, বাবা ও ভবিষ্যতের প্রতি যত্নশীল হও। মায়ের শরীর থেকে বাইরে এলেও বাবা মায়ের মন থেকে কখনো বাইরে আসতে পারবে না। পৃথিবীর সব সম্পর্ক হিসাব নেবে, কিন্তু এই সম্পর্কের কোনো লেনদেন নেই। মুখ ফিরিয়ে চলে গেলেও প্রতিশোধ কাজ করবে না। তোমার এই জীবন অনেক দামি, মা, বাবা, কাছের মানুষ, সমাজের কাছে। তাই তোমার ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্বের মাধ্যমে ফিরিয়ে দাও তোমার কর্তব্য। কারণ তুমি তো জানো, তুমি বিবেকানন্দ, নেতাজি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের আত্মজ। নমস্কার।